তো শর্টেস্ট পাথ জিনিসটা কি? শর্টেস্ট পাথ সাদা বাংলায় আমরা যেটা বুঝি সেটা হলো যে আমি যদি এভাবে চিন্তা করি যে একটা জায়গা থেকে একটা জায়গায় যাবো, অনেকগুলো পথ আছে বা অনেকগুলো পাথ আছে, তার মধ্যে যেই পাথের লেংথ হোক, ওয়েট হোক, কস্ট হোক, যেই বলি না কেন সেটা সবচেয়ে কম। গ্রাফের ক্ষেত্রে যেটা হয় যে তোমার যে কোনো দুটা ভার্টেক্সের মধ্যে এক বা একাধিক না মানে শূন্যটা থাকতে পারে, শূন্য থেকে তার থেকে বেশি যে কোনো সংখ্যক পাথ থাকতে পারে। এই পাথগুলোর মধ্যে যেই পাথের লেংথ সবচেয়ে কম সেটাকে শর্টেস্ট পাথ বলা হয়। এবং এই সংখ্যাটা কাজ করে যখন আমরা আনওয়েটেড গ্রাফ নিয়ে কাজ করি। তো লেংথ বলতে কি বোঝায়? লেংথ বলতে বোঝায় পাথের মধ্যে এজের সংখ্যা, কয়টা এজ আছে তার সংখ্যা হচ্ছে লেংথ। কিন্তু আনফরচুনেটলি এই সংখ্যাটা যখন ওয়েটেড গ্রাফ হয় তখন আবার এই সংখ্যাটা ইফেক্টিভ হয় না বা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। কেন হয় না? দেখো, ধরো আমার এরকম একটা গ্রাফ আছে, এখানে এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। হ্যাঁ, তো এটা হচ্ছে লেংথ 7, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 1, মানে লেংথ যদি হিসাব করি তাহলে 1। কিন্তু আমি যদি এসিবি হয়ে যাই তাহলে আমার দুইটা এজ লাগতেছে এবং সেই দুইটা এজের ওয়েটের যোগফল হচ্ছে 5। এখন আমি যদি ওয়েটটা কনসিডার করি, যেমন এই ক্ষেত্রে আমি পাথের জন্য ওয়েট কনসিডার করতেছি পাথের যেসব এজ আছে সেই এজ গুলোর যোগফল। আগে আমরা এজের সংখ্যাটা চিন্তা করতাম, এখন চিন্তা করছি যে এজের যোগফল। তাহলে এ বি এই পাথটার ওয়েট হচ্ছে 7, এ সি বি এই পাথটার ওয়েট হচ্ছে 5। তাহলে দেখা যাচ্ছে যে নাম্বার অফ এজ বেশি থাকলেও পাথের টোটাল ওয়েটটা কম। পাথের এজের অ্যাগ্রিগেট ওয়েটটা কম। তাহলে সেক্ষেত্রে আমি বলবো এসিবি হচ্ছে শর্টেস্ট পাথ। তাহলে এখানে একটা সংজ্ঞা পাইলাম আমরা। সংজ্ঞাটা কি? যে শর্টেস্ট পাথের পাথের ওয়েট একটা বিষয়। পাথের ওয়েট কি? পাথের ওয়েট হচ্ছে যেসব যেসব এজ ইউজ হচ্ছে সেই সব এজের ওয়েটের যোগফল। WP equals to I equals to 1 to K for W VI minus 1 VI. ওয়েট অফ পাথ কি হচ্ছে? এটা V0, V1, V2, V3 বা VK পর্যন্ত। আর শর্টেস্ট পাথ ওয়েট কি? শর্টেস্ট পাথ ওয়েট কে আমরা ডেল ইউভি দিয়ে প্রকাশ করতেছি। শর্টেস্ট পাথ ওয়েট হচ্ছে যে ইউ থেকে বি ভিতে যাওয়ার যত পাথ আছে তার মধ্যে যেই পাথের ওয়েটটা মিনিমাম। হ্যাঁ, ইউ থেকে ভিতে যাওয়ার যত পাথ আছে তার মধ্যে যেই পাথের ওয়েটটা হচ্ছে মিনিমাম সেটা হচ্ছে শর্টেস্ট পাথের, সেই পাথের সেই ওয়েটটা হচ্ছে শর্টেস্ট পাথ ওয়েট। আর এরকম যে কোনো পাথকে আমরা বলবো শর্টেস্ট পাথ। বোঝা গেছে কথাগুলা? এখন দেখা যাচ্ছে যে আমাদের কোন একটা ভার্টেক্স থেকে, যেমন ধরো আমি এ থেকে যাচ্ছি, আমরা যদি বিএফএস ইউজ করতাম তাহলে এ থেকে যেতাম বি তে, এ থেকে যেতাম সি তে, এবং আমি পেয়ে যেতাম হচ্ছে বি বি এবং সি তে যেতে পারছি, তো দ্যাট ইজ দ্য শর্টেস্ট পাথ। যেতে পারলেই সেটা শর্টেস্ট পাথ। মানে ফার্স্ট টাইম যেভাবে গেছি আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার এইখানে আমি বিতে গেছি ঠিক আছে, কিন্তু বিতে আমি যেভাবে গেছি
এরপরে আবার এক্সপ্লোর করে দেখার বিষয় আছে, আবার ইনভেস্টিগেট করে দেখার বিষয় আছে যে বিতে আমি যেভাবে গেছি সেটা কি শর্টেস্ট পাথ দিয়ে গেছি নাকি এটাকে ফার্দার আপডেট করার সুযোগ আছে। তো এখানে ফার্দার আপডেট করার বিষয়টা আমরা এখানে একটা ফাংশন দেখবো যে ফাংশনটা ফার্দার আপডেট করে। তার আগে কয়েকটা ভেরিয়েন্ট নিয়ে কথা বলে নিই। ভেরিয়েন্ট কিরকম? শর্টেস্ট পাথের কয়েকটা ভেরিয়েন্ট হয়। যেমন ধরো একটা হচ্ছে সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ। এখানে যেটা প্রথম যেটা আছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, মানে এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথটা কি? সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ হচ্ছে একটা নির্দিষ্ট ভার্টেক্স থেকে অন্য যত জায়গায় যাওয়া যায়, হ্যাঁ, তাদের প্রত্যেককে শর্টেস্ট পাথ। মানে সোর্স ফিক্সড, স্টার্টিং পয়েন্ট ফিক্সড, ডেস্টিনেশন পয়েন্ট ভিন্ন ভিন্ন হতে পারে। তো একটা সোর্স থেকে অন্য সকল ডেস্টিনেশনের শর্টেস্ট পাথ বের করা। তো এরকম কিছু অ্যালগরিদম আছে যেগুলা একটা ডেস্টিনেশন থেকে অন্য প্রত্যেকটা একটা সোর্স থেকে একটা স্টার্টিং পয়েন্ট থেকে অন্য সকল ডেস্টিনেশনের শর্টেস্ট পাথ বের করে। বিএফএস একটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম, বাট সেটা হচ্ছে কাজ করে শুধু আনওয়েটেড গ্রাফের জন্য। এর বিপরীতে আরেকটা হতে পারে যে সিঙ্গেল ডেস্টিনেশন। যেমন ধরো আমি ঢাকা থেকে অন্য সব জায়গায় যাব, তাহলে ওটাকে বলা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আর সব জায়গা থেকে আমি ধরো মক্কায় আসবো, মক্কায় তো আসে হজের সময়, তাই না? তখন সেটা কিন্তু সিঙ্গেল ডেস্টিনেশন হয়ে যাচ্ছে, সবাই এক জায়গায় যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ। এবং সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথটা আসলে আমি যেটা করতে পারি যে ডিরেকশন গুলো এজ ডিরেকশন গুলো রিভার্স করে দিয়ে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম চালালে আমি সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ পেয়ে যাচ্ছি। সিঙ্গেল পেয়ার হচ্ছে বেসিক্যালি ডেস্টিনেশনও ফিক্সড, আবার সোর্সও ফিক্সড। আমি কোন একটা পার্টিকুলার সময় আমি কোথাও ভ্রমণ করতে যাব, বেড়াতে যাব, তো আমার বাসা যেটা সেটা ফিক্সড, আমি যেখানে যাব সেটাও ফিক্সড। সো এই প্রবলেমটা কি? সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ, যে আমার স্টাডি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, কি কি অপশন আছে তার মধ্যে সবচেয়ে ভালো অপশন কোনটা। এবং ফাইনালি যেটা হচ্ছে অল পেয়ারস শর্টেস্ট পাথ। অল পেয়ার শর্টেস্ট পাথ হচ্ছে যে একটা গ্রাফে যতগুলা ভার্টেক্স আছে সেই ভার্টেক্স গুলা, শোনা যাচ্ছে? একটা গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে তার মধ্যে যতভাবে আমি পেয়ারিং করতে পারি সবগুলো পেয়ারের জন্য যদি শর্টেস্ট পাথ বের করি। যেমন ধর এখানে এবি, এসি, বিসি, যেহেতু এটা আনডিরেক্টেড, সো এবি, এসি, বিসি। আর যদি ডিরেক্ট হইতো তাহলে এবি, এসি, বিএ, বিসি, সিএসিবি, এরকম 6টা হইতো। তাহলে এরকম যত রকম পেয়ারিং করা যায় প্রত্যেকটা পেয়ারের জন্য শর্টেস্ট পাথ বের করা, এটাকে বলা হয় অল পেয়ারস শর্টেস্ট পাথ। তো অল পেয়ারস এর ক্ষেত্রে আমরা একটা একটা করে সোর্স ধরে ধরে আগাইতে পারি, যে প্রথমে এই সোর্সের থেকে সব অল ডেস্টিনেশন বের করলাম, তারপর আরেকটা সোর্স থেকে অল ডেস্টিনেশন বের করলাম, এভাবে করা যেতে পারে। কিন্তু তার থেকে আরেকটু এফিশিয়েন্টলি আমরা অল পেয়ার শর্টেস্ট পাথের জন্য অ্যালগরিদম তৈরি করতে পারি। সো সেগুলো এই চ্যাপ্টারে আলোচনা হবে না, এগুলো এটা হচ্ছে চ্যাপ্টার 25 এ আলোচনা অল পেয়ার শর্টেস্ট পাথ। তো আমরা এখানে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ নিয়ে এই চ্যাপ্টারে মূলত কথা হবে। আচ্ছা, এখন আসো আমরা যদি শর্টেস্ট পাথ অ্যালগরিদম তৈরি করতে যাই তাহলে আমাকে, আমরা সোফার যেই টেকনিক গুলো দেখছি, গ্রিডি অ্যালগরিদম বা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম, এগুলা তুমি খেয়াল করে দেখো শর্টেস্ট পাথ কিন্তু একটা অপটিমাইজেশন প্রবলেম। কারণ আমি
পাথের ওয়েটটাকে অপটিমাইজ করতেছি, পাথের ওয়েটটাকে মিনিমাইজ করতেছি। সো এই কারণে এটা হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। এবং আমরা জানি যে অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য আমাদের দুইটা অ্যালগরিদম, দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, একটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। ডাইনামিক প্রোগ্রামিং এবং গ্রিডি অ্যালগরিদম দুই ক্ষেত্রেই আমাকে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি থাকতে হয়। তো আমরা এখন দেখাতে চেষ্টা করব যে শর্টেস্ট পাথ এই প্রবলেমটা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি শো করে কিনা। তো এটা প্রমাণ করব আমরা। প্রমাণটা কিরকম হবে বা স্টেটমেন্টটা কিরকম হবে, বলা হচ্ছে গিভেন এ ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ, ওয়েটেড এবং ডিরেক্টেড দিছে স্পেসিফিক করার জন্য আর কি। এটা ডিরেক্টেড না হলে যে কাজ করবে না ওটা এরকম না। কিন্তু ডিরেক্টেড হলে, আনডিরেক্টেড হলে যদি কাজ করে তাহলে ডিরেক্টেড হলে কাজ নাও করতে পারে। সো আমরা জিনিসটাকে ডিরেক্টেড জন্য প্রমাণ করি, এটা আনডিরেক্টেড জন্য ন্যাচারালি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, বিকজ আনডিরেক্টেড গ্রাফকে তুমি দুইটা এজ ধরতে পারো আর কি, একটা এবি একটা বিসি এরকম। মাত্র আমি যদি ডিরেক্টেড ধরি এ থেকে বি, তাহলে আনডিরেক্টেড হলে এভাবে ধরা যায় যে ইট হ্যাজ এ এজ ফ্রম এ টু বি এন্ড অলসো ফ্রম বি টু এ। আচ্ছা, তো এখানে একটা গ্রাফ দেওয়া আছে জি ভিই উইথ ওয়েট ফাংশন ডাব্লিউ, মানে ডাব্লিউ ইউভি হচ্ছে ইউ থেকে ভি এর ওয়েট। আচ্ছা, and let P V0, V1, V2, V3, Vk be a shortest path from vertex V0 to Vk. তাহলে P টা হচ্ছে V0 থেকে Vk তে যাওয়ার শর্টেস্ট পাথ। V0 থেকে Vk তে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে P, এবং এজগুলো কি, এজগুলো হচ্ছে V0, V1, V2 সিরিয়াল দিয়ে দেওয়া আছে, লাইন সিরিয়ালি দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি করলা কি, তুমি এই যে V0 থেকে Vk তে যাওয়ার যেই পাথটা আছে, এর মাঝখানে র্যান্ডমলি দুইটা সংখ্যা নিলে, ধরো 3 এবং 7, তাহলে তুমি কি পাচ্ছ V3, V4, V5, V6, V7। মনে করো ভিক এর মান হচ্ছে 10, তোমার অরিজিনাল ছিল V0, V0, V1, V2, V3, V4, V10 পর্যন্ত। তুমি মাঝখানে কি করলা, V3 থেকে V7 পর্যন্ত নিলে। এটা বলা হচ্ছে ফর এনি I j such that 0 is less or equal to I, less or equal to j is less or equal to k, let Pij equals to Vi plus 1 up to Vj। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা সাবপাথ, পি এর মধ্যে একটা সাবপাথ, পিআই যে হচ্ছে পি এর একটা সাবপাথ। কোথা থেকে, ভিআই থেকে ভিজে পর্যন্ত। বোঝা গেল কিনা? বোঝা গেছে? আমার এই ছিল একটা, এই ছিল মাঝখানেরটা, আর এই ছিল লাস্টেরটা। তো এটা হচ্ছে V0, V0 শুরু করলাম, এরপরে এখানে হচ্ছে VI, এখানে হচ্ছে VJ, এখানে হচ্ছে VK। তাহলে আমাকে V0 থেকে VK তে যাব, আমি VI VJ এই পাথটুকুকে আলাদা করে নিই। এখন আমার বলা আছে যে V0 থেকে VK পর্যন্ত এই পুরাটুকু শর্টেস্ট পাথ ফ্রম V0 টু VK। তাহলে মাঝখানে যে অংশটুকু নিলাম সেই অংশটুকু শর্টেস্ট পাথ কিনা ফ্রম VI টু VJ। তাহলে যদি অপটিমাল সাবস্ট্রাকচার এই প্রপার্টি থাকে,
তাহলে সলিউশনের অংশটাও সলিউশন হবে, মানে সলিউশন অংশটা সাব প্রবলেমের সলিউশন হবে। সলিউশন অংশটা সাব প্রবলেমের সলিউশন হবে, তার মানে সাব পাথটাও ওই পার্টিকুলার দুইটা ভার্টেক্সের মধ্যে শর্টেস্ট পাথ হবে। তো এটা আমরা প্রমাণ করব। তো দেখো কিভাবে প্রমাণ করছি, আমরা এখানে কাজটা করে ফেলছি অলরেডি। এটা আমরা 3 ভাগে ভাগ করে ফেললাম, হ্যাঁ, পুরো ভার্টেক্সটাকে, পুরো পাথটাকে। যেমন এখানে লেখা আছে যে আমরা কই গেল, এই যে V0 থেকে VI এক টুকরো নিলাম, VI থেকে VJ এক টুকরো নিলাম, VJ থেকে VK এক টুকরো নিলাম। তাহলে টোটাল, এবং V0 থেকে VI থেকে আমরা বললাম P0I, মাঝখানটাকে বললাম PIJ, যেটা আমাকে বের করতে হবে যে শর্টেস্ট, মানে প্রমাণ করতে হবে যে শর্টেস্ট পাথ, আর লাস্টেরটাকে বললাম PJK। এখন তাহলে টোটাল ওয়েটটা কি, ওয়েট অফ পি কি হবে? ওয়েট অফ পি হবে WP0I প্লাস WPIJ প্লাস WPJK। বোঝা গেছে কিনা এটুক? তাহলে 3টা টুকরার ওয়েট আলাদা আলাদা যোগ করে আমি পুরোটার ওয়েটটা পেলাম। এখন আমাকে প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে PI যেটা হচ্ছে VI থেকে VJ যাওয়ার শর্টেস্ট পাথ। তো কিভাবে করব, আমরা ধরে নিই যে এটা শর্টেস্ট পাথ না, এটা শর্টেস্ট পাথ না। এখন যদি এটা শর্টেস্ট পাথ না হয়ে থাকে, তাহলে অবশ্যই আরেকটা অল্টারনেট পাথ আছে, তাই না? আরেকটা অল্টারনেট পাথ আছে যেটাকে আমরা বলতে পারি যে যেটা শর্টেস্ট। মনে করো এইটা হচ্ছে সেই শর্টেস্ট অল্টারনেট পাথ, সবুজ রঙের, দেখতে পাইছো? সবুজ রঙে যেটা রাখলাম সেটা হচ্ছে VI থেকে VJ যাওয়ার শর্টেস্ট পাথ, নতুন পাথ আর কি। তাহলে মনে করি সেটা হচ্ছে P'(IJ) বা PIJ প্রাইম, যাই বলি না, PIJ প্রাইম। এটা হচ্ছে বেটার, এটা বেটার। বেটার কিরকম? এটা হচ্ছে তোমার লেস দেন, এটা ওয়েট হচ্ছে লেস দেন ওয়েট অফ PIJ। হ্যাঁ, ওয়েট অফ PIJ প্রাইম ইজ লেস দেন ওয়েট অফ PIJ। বেটার হলে তো তার ওয়েটটা কম হইতে হবে অবশ্যই, সমান হলে তো হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমি একটা নতুন একটা পাথ পাবো, সেটা কি P0I PIJ প্রাইম PJK, এবং তার টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট হবে এটা। এবং যেহেতু P0I এবং PJK সমান আগের থেকে ছিল, আগেই ছিল, শুধু PIJ এর বদলে PIJ প্রাইম ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে PIJ থেকে ছোট। তাহলে কি হবে? তাহলে নতুন যে পাথটা পাইলাম সেই পাথটা কিন্তু সেই পাথটার ওয়েটটা হবে WP এর থেকেও ছোট। হ্যাঁ, WP এর থেকেও ছোট। তাহলে আমার আমার যে অরিজিনাল অ্যাজাম্পশন যে পি হচ্ছে শর্টেস্ট পাথ, সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করলো। কন্ট্রাডিক্ট করলো না? কি বোঝা গেছে? কারণ আমি ধরে নিয়েছিলাম যে পি হচ্ছে শর্টেস্ট পাথ, কিন্তু দেখা গেল যে আমি আরেকটা পাথ পেয়ে গেলাম, যে পাথটা হচ্ছে, যে পাথটার ওয়েট হচ্ছে পি এর থেকেও ছোট। হ্যাঁ, কেন এই কন্ট্রাডিকশন অ্যারাইজ করলো? কারণ আমি একটা বিষয় ধরে নিয়েছি যেটা আসলে ইম্পসিবল। সেটা কি? সেটা হচ্ছে এটা, হ্যাঁ, উই হ্যাভ সাম সাবপাথ PIJ প্রাইম, যেটার ওয়েট PIJ থেকে ছোট। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি যেটা ধরছিলাম সেটা আসলে ভুল ধরছিলাম। আমরা
ওটা ভুল, তার মানে কি? তার মানে ওটা ভুল হলে যেটা সত্যি সেটা, তার মানে হচ্ছে যে পিআই যেটা আই থেকে যেতে যাওয়া শর্টেস্ট পাথ প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করলাম যে subpaths of shortest path are also shortest paths. Subpaths of shortest path are also shortest paths. তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টার 24 এবং চ্যাপ্টার 25 এর বেসিস। যত আলোচনা হচ্ছে চ্যাপ্টার 24 25 এ, যে আলোচনাগুলো ভ্যালিড হবে বিকজ এই অপটিমাস সাবস্ট্রাটের প্রপার্টি যেহেতু আছে, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ কিন্তু আমি আর কোনো আলোচনা করতে পারতাম। আমি ডাইনামিক প্রোগ্রামিং বলো বা গ্রিডি অ্যালগরিদম বলো, আমরা সেটা অ্যাপ্লাই করতে পারতাম না। আচ্ছা, তাহলে এখন আসো মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় আমরা একটু দেখি, সেটা হচ্ছে নেগেটিভ ওয়েট এজ। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার এজের ওয়েট নেগেটিভ হইতে পারে। প্র্যাকটিক্যালি হইতে পারে কিনা সেটা আলাদা ইস্যু, বাট আমরা চাইলে নেগেটিভ ওয়েট দিতে পারি। আর প্র্যাকটিক্যালি চিন্তা করলে এইভাবে চিন্তা করা যায় যে ধরো তুমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছ, এখন যাওয়ার সময় নর্মালি কি হয়, একটা কস্ট হয়। যেমন ধরো তুমি এখানে যেটা ছবি দিছে, ধরো সি থেকে ডিতে যাওয়া, এখন সি থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে 6। বিপরীতে ডি থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে -3। মানে কি, তুমি এভাবে কল্পনা করতে পারো যে সি থেকে ডিতে যাইতে তোমার লস হয় সামহাও, কিন্তু ডি থেকে সিতে আসলে তোমার গেইন হয়। গেইন হইতেই পারে। ব্যবসায় যে চিন্তা করো যে একটা রাস্তায় গেলে তার লস হচ্ছে বা খরচ হচ্ছে, আর একটা জায়গায় খরচ হচ্ছে না, বরং কিছু টাকা পয়সা আমদানি হচ্ছে। যেমন ধরো অনেক সময় আমি দেখছি যে ওই স্পেশালি চায়নাতে কাহিনী হয় আর কি। চায়নাতে যায় এবং আসার সময় কি করে, আসার সময় নানান রকম জিনিস পকেটে করে নিয়ে আসে, নিয়ে এসে কি করে বেচে। আমি দেখছিলাম যে এয়ারপোর্ট আছে গুয়াংজু, ওখান থেকে আসতেছে, তো হাতে, গলায়, কানে, বিভিন্ন জায়গায় ছেলে মানুষ কিন্তু অনেকগুলো গয়না পরে আছে। বুঝলাম ঘটনা কি, এটা বেসিক্যালি সে এগুলা ইয়ে করবে, দেশে এসে বিক্রি করবে। আরেকজন থেকে দেখলাম যে তার লাগেজটা যখন দিতে বললো, মানে হচ্ছে ইয়েতে দিতে বললো আর কি, ওটাকে প্লেনের ভিতরে দিতে বললো, মানে কেবিনে রাখা যাবে না, তখন সে কি করলো, ওই ব্যাগ থেকে ফটাফট এরকম কয়েকটা সোনার চেইন বের করে গলায় পরে ফেললো। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সে নিজে তো পড়তে কোনো সমস্যা নেই, সে গায়ের মধ্যে পড়তে কোনো সমস্যা নেই। তো সে কি করতেছে, আসলে সে যেটা করতেছে সেটা হচ্ছে যে তার যাওয়া আসার তো কষ্ট আছে, কিন্তু সে কিন্তু গেইন করতেছে। কি গেইন করতেছে, সে হয়তো ধরো 10,000 টাকাতে যাচ্ছে, কিন্তু যে জিনিসটা কিনে আনছে সে সেই জিনিসটা বেচে সে 15,000 টাকা লাভ করবে। দেখা যাচ্ছে কি তার কিন্তু নিট লাভ হচ্ছে, কস্ট হচ্ছে না, এক্সট্রা সে গেইন করতেছে। তো এই গেইনটাকে আমি বলতে পারি নেগেটিভ ওয়েট। বোঝা গেছে? তো প্র্যাকটিক্যালি এরকম হইতেও পারে, আর প্র্যাকটিক্যালি হইতেই হবে এমন কোনো কথা নাই, কারণ ম্যাথমেটিক্সে আমরা এমন একটা জিনিস তৈরি করি যেটা হচ্ছে আইডিয়া শুধুমাত্র, পরবর্তীতে সেটা প্রয়োগ আমরা দেখব বা দেখতে পারি বা আসতে পারে। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে আলোচনা, যেটা সেটা হলো যে there can be some negative weight edges। নেগেটিভ ওয়েট এজ থাকলে তখন কোন কোন অ্যালগরিদম একটু ডিফিকাল্টিতে পড়ে যায়। স্পেশালি একটা অ্যালগরিদম আছে
যেটা এক্সট্রা অ্যালগরিদম, সেখানে ধরে নেওয়া হয় যে সবগুলো এজ হচ্ছে নন নেগেটিভ, সবগুলো এজ হচ্ছে নন নেগেটিভ, মানে 0 হতে পারে কিন্তু নেগেটিভ হবে না। আবার আরেকটা অ্যালগরিদম আছে বেলম্যান ফোর্ডের, যেটা অ্যাজিউম করে নেয় যে ওয়েট নেগেটিভ হতে পারে। এখন ওয়েট যদি নেগেটিভ হয় তাহলে আরেকটা ঘটনা ঘটে যেটা খুব অদ্ভুত। সেটা কি? সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে যেমন ধরো এই ইএফ, এই পাত্র চিন্তা করো, ইএফ পাত্র দেখো, আমি যদি ই থেকে এফ এ যাই, এফ থেকে আবার ইতে আসি, তাহলে নিট কত হলো? -3। যদি আরেকবার যাই ইএফ এফই, ইএফ এফই, আমি যতই যাব ততই কিন্তু কমতে থাকবে, কমতে থাকবে না? আমি যতই ইএফ এফই করতে থাকবো ততই আমার কস্ট কমতে থাকবে। সিডির ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। সিডির ক্ষেত্রে কি হচ্ছে? সিডির ক্ষেত্রে আমরা সিডি ডিসি 3 হলো, সিডি ডিসি 6 হয়ে গেল, সিডি ডিসি 9 হয়ে গেল, মানে এটা বাড়তেছে। কিন্তু এখানে কি হচ্ছে? ইএফ তে কি হচ্ছে? ই থেকে এফ গেলাম 3 কস্ট, এফ থেকে ই গেলাম -6, তাহলে নেট লাভ কত হলো? -3। আবার যাই ইএফ 0, সরি 0, আবার যাই -3। তাহলে এইভাবে আমি যতবার ঘুরবো ততবার কিন্তু এটা কমতে থাকবে। ততবার কমে থাকবে। তাহলে এই ধরনের সাইকেল, এটা কিন্তু একটা সাইকেল, এই ধরনের সাইকেলকে আমরা বলি নেগেটিভ ওয়েট সাইকেল। হ্যাঁ, নেগেটিভ ওয়েট সাইকেল হচ্ছে যেই সাইকেলের টোটাল কস্ট হচ্ছে নেগেটিভ। যেমন এখানে আরেকটা দেওয়া আছে, এই সাইকেলের টোটাল ওয়েটটা কত? এই সাইকেলের টোটাল ওয়েট হচ্ছে 3 আর 2 5 -8, তার মানে -3। এটা টোটাল ওয়েট হচ্ছে -3। তাহলে তাহলে আমরা যদি এরকম নেগেটিভ ওয়েট এজ পাই, তাহলেও শর্টেস্ট পাথ বের করতে পারবো, প্রোভাইডেড দ্যাট there is no negative weight cycle. নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে কোনো অ্যালগরিদমই কিন্তু শর্টেস্ট পাথ বের করতে পারবে না, কারণ তুমি যতবারই তুমি ঘুরপাক খাও না কেন ততবারই তোমার কস্টটা কমতে থাকবে। যেহেতু কন্টিনিউয়াসলি কস্ট কমে যাচ্ছে, তাহলে আসলে কোনটা মিনিমাল বা মিনিমাম, সবচেয়ে কম, সেটা কিন্তু আর বোঝার উপায় নেই। কারণ অলওয়েজ যত কম তার থেকে কম অলওয়েজ এক্সিস্ট করে, যতই কম না না কেন তার থেকে কম এক্সিস্ট করবে। সো নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে আমরা শর্টেস্ট পাথ বের করতে পারবো না। সো আমরা একটু পরে একটা অ্যালগরিদম দেখবো যেটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে সেটাকে ডিটেক্ট করতে পারে, বলতে পারে যে ওদের দ্যার ইজ এ নেগেটিভ ওয়েট সাইকেল। আচ্ছা, সাইকেল তো আমরা জানি রিপ্রেজেন্টিং শর্টেস্ট পাথকে রিপ্রেজেন্ট করতে হয় বেসিক্যালি প্রিডিসেসর সাবগ্রাফ দিয়ে, যেটা আমরা চ্যাপ্টার 22 তে দেখছিলাম। এখানেও ঠিক একই রকম একইভাবে করা হবে। এবার আসো একটা ইম্পর্টেন্ট প্রসিডিউর, রিল্যাক্সেশন। এই প্রসিডিউরটি আসলে আমরা এখানে যতগুলো অ্যালগরিদম দেখব সবগুলোতে এই প্রসিডিউরটা ইউজ করব। এই চ্যাপ্টারে আমরা যে অ্যালগরিদমগুলো দেখব সেখানে রিল্যাক্সেশন প্রসিডিউরটা ইউজ করব। সো রিল্যাক্সেশন প্রসিডিউরটা ইউজ করার আগে আমাকে কিছু ইনিশিয়ালাইজেশন করে নিতে হবে। যেমন আমরা বিএফএস এ করছিলাম, কি করছিলাম? প্রত্যেকটা পাথের প্রত্যেকটা ভার্টেক্সের প্যারেন্ট করে দিয়েছিলাম নীল, প্রত্যেকটা ভার্টেক্সের ডি ভ্যালু একটা ছিল, সেটাকে আমরা করে দিয়েছিলাম ইনফিনিটি। এখানে ঠিক একই রকম, প্রত্যেকটা ভার্টেক্সের ডি ভ্যালুটা কি? এখানে আমরা ডি ভ্যালু বলি, ওখানে ছিল শর্টেস্ট পাথের লেন্থ, আর এখানে আমরা বলবো শর্টেস্ট পাথের ওয়েটের একটা এস্টিমেট। কারণ প্রথমে তো তোমার এক্স্যাক্টলি শর্টেস্ট পাথের ওয়েটটা বের হবে, এখানে এক্স্যাক্টলি শর্টেস্ট পাথের ওয়েটটা বের হবে না, কিন্তু আমরা প্রথমে কিছু এস্টিমেট করব, পরে এই ডি ভ্যালুটাকে কমান্ড করতে আসতে। আমার কাজটা হচ্ছে এটা, আমরা প্রথমে এই ডি ভ্যালুটাকে ধরবো একটা বড় মান,
কত ইনফিনিটি। হ্যাঁ, তারপরে এই ডি ভ্যালুটাকে আমরা আস্তে আস্তে অ্যালগোরিদমিক্যালি কমে আনবো। কমে আনলে আমাদের আস্তে আস্তে এটা শর্টেস্ট পাথের যে ওয়েট সেটা হয়ে যাবে। মানে অন্য কথায় ভিডি হয়ে যাবে ডেল ইউভি। ডেল ইউভি কি চ্যাপ্টারের শুরুতে বলছিলাম, ডেল ইউভি হচ্ছে ইউ থেকে ভিতে যাওয়ার শর্টেস্ট পাথ ওয়েট। ডেল ইউভি হচ্ছে ইউ থেকে ভিতে যাওয়ার শর্টেস্ট পাথ ওয়েট। আচ্ছা, তাহলে ইনিশিয়ালাইজেশন কিভাবে হচ্ছে? প্রত্যেকটা ভার্টেক্সের ডি ভ্যালু ইনফিনিটি, প্রত্যেকটা ভার্টেক্সের পাই ভ্যালু নিন, আর শুধুমাত্র সোর্সের ডি ভ্যালু হচ্ছে 0। অবভিয়াসলি সোর্সের ডি ভ্যালু 0 হবে। we call VD a shortest path estimate. এবার আসো রিল্যাক্সেশনটা কিভাবে কাজ করে। আমাদের অ্যালগরিদম রান করার কোন একটা পর্যায়ে মনে করো ইউ এর ডি ভ্যালু হচ্ছে 5, ভি এর ডি ভ্যালু হচ্ছে 9। কোন একটা পর্যায়ে, মধ্যবর্তী কোন একটা পর্যায়ে আমরা পাইলাম যে ইউ এর ডি ভ্যালু হচ্ছে 5, ভি এর ডি ভ্যালু হচ্ছে 9। এটা মানে কি? এটা মানে হচ্ছে সোর্স নামক যে জিনিসটা আছে, সোর্স নামক যে জিনিসটা আছে সেখান থেকে ইউতে যাওয়ার যে কস্ট, সেই কস্ট হচ্ছে 5। হ্যাঁ, সেই কস্ট হচ্ছে 5। আর সোর্স থেকে ভিতে যাওয়ার যে কস্ট, সেই কস্টটা কত? সেই কস্টটা হচ্ছে 9। বোঝা গেছে? সোর্স থেকে ভিতে যাওয়ার যে কস্ট, সেই কস্ট হচ্ছে 9, আর সোর্স থেকে ইউতে যাওয়ার যে কস্ট সেটা কত? 5। আচ্ছা, এখন এর সাথে আরেকটা বিষয় এখানে দেওয়া আছে, সেটা হলো যে ইউ থেকে ভিতে যাওয়ার যে এজ, সেই এজের ওয়েট হচ্ছে 2। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ভিতে যাওয়ার যেই পাথে থাকুক না কেন, আমি ওই পাথটা ইউজ না করে ইউ হয়ে যাই। তার মানে সোর্স থেকে আমি প্রথমে ইউতে আসব, ইউ থেকে ভিতে যাব, তাহলে কষ্ট কত হবে? তাহলে কষ্ট হবে 5 যোগ 2 মানে হচ্ছে 7। আগে ছিল কত? 9। তাহলে ইউ হয়ে যাওয়াটা ভালো না? কি ইউ হয়ে যাওয়াটা বেটার না? জি স্যার। স্যার তাহলে এইটাই হচ্ছে রিল্যাক্স। আমি ভি কে রিল্যাক্স করলাম, অন্য কথায় ইউভি এইচটাকে রিল্যাক্স করলাম। ইউভি এইচ রিল্যাক্স করা মানে কি? ইউভি এইচ রিল্যাক্স মানে হচ্ছে ইউ ইউ হয়ে গেলে ভি এর শর্টেস্ট পাথের এস্টিমেটের কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা সেটা চেক করা। আমরা দেখলাম যে যায়, কিন্তু পরের এক্সাম্পলটা দেখো। পরের এক্সাম্পলে ইউ এর ডি ভ্যালু হচ্ছে 5, ভি এর ডি ভ্যালু হচ্ছে 6। ইউ এর ডি ভ্যালু 5, ভি এর ডি ভ্যালু 6। এখন আমরা যদি ইউ হয়ে যাই তাহলে কস্ট হয় 7, কিন্তু আগেই তো তার থেকে বেটার একটা পাথ আমার জানা আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি কি ইউ হয়ে যাব না যাব না? হ্যাঁ, যাব না। তাহলে ইউ হয়ে যাব না। সো যদি দেখি যে ভিডি ইজ লেস দেন ইউডি প্লাস ডাব্লিউ ইউভি, যেটা এখানে লেখা আছে, ভিডি যদি এরকম হয়, ভিডি যদি লেস দেন ইউডি প্লাস ডাব্লিউ ইউভি হয়, তাহলে আমি এটাকে আর আপডেট করব না, যা আছে তাই থাকবে। কিন্তু যদি ভিডি ইজ গ্রেটার দেন ইউডি প্লাস ডাব্লিউ ইউভি হয়, তাহলে আমি এটাকে আপডেট করব। তাহলে এই হচ্ছে আমার রিল্যাক্সেশন টেকনিকটা। আমরা যদি এই সোর্স কোডটা একটু দেখি, কি করা হয়। রিল্যাক্স ইউ ভি ডাব্লিউ, যেখানে ইউ হচ্ছে একটা ভার্টেক্স, ভি হচ্ছে একটা ভার্টেক্স, যাদের মধ্যে একটা এজ আছে,
আর ডাব্লিউ হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স। সো আমি কি চেক করব? আমি চেক করে দেখব ইফ ভিডি ইজ গ্রেটার দেন ইউডি প্লাস ডাব্লিউ ইভি। আমি চেক করে দেখব ইফ ভিডি ইজ গ্রেটার দেন ইউডি প্লাস ডাব্লিউ ইউভি। যদি ভিডি ইজ গ্রেটার দেন ইউডি প্লাস ডাব্লিউ ইউভি হয়, তাহলে ভিডি উইল বি আপডেটেড উইথ দিস ভ্যালু ইউডি প্লাস ডাব্লিউ ইউভি, এবং ভি এর প্যারেন্ট হয়ে যাবে ইউ। ভি এর প্যারেন্ট হয়ে যাবে ইউ। আর যদি এটা না হয়, তাহলে যা আছে তাই থাকবে, কোনো কিছু আপডেট হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে এই হচ্ছে রিল্যাক্স অ্যালগরিদম বা রিল্যাক্স প্রসিডিউর। এই প্রসিডিউরটা ইউজ করে আমরা বেশ কয়েকটা অ্যালগরিদম দেখবো। যেমন ধরো, একটা হচ্ছে বেলম্যান ফোর্ড, একটা হচ্ছে ড্যাক্সট্রা। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে, যদি সংক্ষেপে বলি, যে প্রথমে ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স, এরপরে সবগুলো আজকে রিল্যাক্স করতে থাকে, কন্টিনিউয়াসলি রিল্যাক্স করতে থাকে। হ্যাঁ, সবগুলো আজকে কন্টিনিউয়াসলি রিল্যাক্স করতে থাকে। হ্যাঁ, প্রথমে একটা সাইকেল পুরো সবগুলো করলো, আবার করলো, আবার করলো, এইভাবে v-1 বার। তার মানে আমার এজ যদি হয় 5টা, বা ধরো এমএজ যদি হয় 8টা, হ্যাঁ, আর ভার্টেক্স মনে করো 5টা, তাহলে কি হবে? এই 8টা রিল্যাক্স হবে একবার, আরেকবার, এইভাবে মোট 4 বার, মানে 32টা রিল্যাক্স কল হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে করলে শর্টেস্ট পাথ বের হয়ে যাওয়ার কথা। আর যদি শর্টেস্ট পাথ বের না হয়, আর যদি কি বলে নেগেটিভ সাইকেল থাকে, তাহলে এই চেকটা করলে এটা ধরা পড়ে যাবে। সো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেইল আলোচনা করবো, আজকে যেহেতু টাইম নেই। আমরা শর্টেস্ট পাথ বের করার যে ফান্ডামেন্টাল বেসিকটা সেটা জেনে গেলাম। ওইটার উপর বেস করে আমরা চ্যাপ্টার 24, চ্যাপ্টার 25 আলোচনা হবে। সো এই সোফার আমরা যেটা বললাম সেটা একটু বুঝে নিতে চেষ্টা করবো আর কি, যাতে অস্পষ্ট না থাকে।